তোমাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নবম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান। এই অ্যাক্টিভিটি টাস্কটা আমাদের অক্টোবর মাসের জন্য, সুতরাং অনেক স্কুলে দেওয়া হয়ে গেছে বা দেবে। তাহলে শুরু করি সমাধান। দেখো 1 নম্বরে কি বলেছে, এখানে এমসিকিউ আছে 4খানা, আমরা সমাধান করব। তাহলে প্রথমে আছে 1-এর 1 নম্বর, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 100:101 হলে শতকরা লাভ কত। তাহলে ক্রয় মূল্য যদি এখানে আমরা ধরে নিই, যদি কস্ট প্রাইস আমার 100 টাকা আর বিক্রয় মূল্য এখানে কত আছে, সেলিং প্রাইস অনুপাত যা আছে ওটাই ধরে নিলাম 101 টাকা, তাই তো। তাহলে এক্ষেত্রে দেখো লাভ কত টাকা হলো, অবশ্যই আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, তাহলে কত হলো 1 টাকা, তাই না। তাহলে লাভের হার কত হলো, লাভের হার তো এখানে কি হচ্ছে, 100 টাকায় কত টাকা লাভ হচ্ছে, 1 টাকা লাভ হচ্ছে। তাহলে লাভের হার কত হবে, অবশ্যই হবে 1%। ঠিক আছে, এবার চলে আসি 2 নম্বর অঙ্কে। কি বলেছে, বিসিডি ত্রিভুজে অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বিডি ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার, বিডি বাহুর মধ্যবিন্দু পি হলে সিপি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে অপশানগুলো দেওয়া আছে, আমরা অঙ্ক করে যে কোনো একটা অপশান বেছে নেব। তাহলে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, বিসিডি বলে দিয়েছে সি বিন্দুতে 90 ডিগ্রি কোণটা, এর বিডির দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 20 সেন্টিমিটার, তাই তো। আর কি বলেছে, এই মধ্যবিন্দু বিডি এর মধ্যবিন্দু পি আমাকে এই সিপি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এরকম সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি লম্ব অঙ্কন করা যায়, তাহলে এই দূরত্বটা কি হবে, অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক হয়, হাফ অফ বিডি হবে। কথা বোঝা গেল, হাফ অফ বিডি হবে, এটা প্রমাণ করা যায়। তাহলে এখানে তাহলে সিপি এর দৈর্ঘ্য কত হবে, তাহলে এখানে সিপি এর দৈর্ঘ্য হবে হাফ অফ বিডি মানে কত, 20 মানে এটা হয়ে যাবে 10, তার মানে উত্তরটা হবে 10 সেন্টিমিটার। চলে আসি 3 নম্বর অঙ্কে। কি বলেছে, একটি ঘড়ির মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত কত। একটা ঘড়ি এঁকে নিই, ধরে নিই পুরো পরিধিটা হচ্ছে 2πr, ঘড়ির একটা পরিধি 2πr যেখানে ব্যাসার্ধ r। তাহলে মিনিটের কাঁটা কতক্ষণে পুরো 1 পাক ঘোরে, মিনিট 1 ঘন্টাতেই একবার করে ঘোরে, 1 পাক ঘোরে, তাই তো। সেখানে ঘন্টার কাঁটা পুরোটা একবার ঘুরতে কত সময় লাগে, 12 ঘন্টা সময় লাগে। আমরা জানি গতিবেগের ফর্মুলা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু দূরত্ব ভাগ সময়। তাহলে মিনিটের কাঁটার ক্ষেত্রে গতিবেগটা কত হচ্ছে, 2πr/1। সেক্ষেত্রে এই পুরো পরিধিটা ঘুরতে ঘন্টার কাঁটার কত সময় লাগে, পুরো পরিধিটা ঘুরতে ঘন্টার কাঁটার 12 ঘন্টা সময় লাগে। তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলাম, এখানেও গতিবেগ পেয়ে গেলাম। তাহলে এই দূরত্বের অনুপাত হয়ে গেল। আমরা এখানে সমাধান করব, দেখো 2πr কেটে যাবে, তাহলে কত, 1:1/12। এটাকে কি লেখা যায়, 12:1। দুপাশে অনুপাতের দুপাশে 12 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাবো 12:1। তাহলে অপশান ডি হবে আমার রাইট অ্যান্সার। এবার চলে আসি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে কি বলেছে, দেখো একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 77 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 10, শ্রেণীটির নিম্নসীমা কত। তাহলে মনে করি এরকম একটা সীমা আছে যার মধ্যবিন্দু আমরা জানি 77, আমি ধরে নিলাম নিম্নসীমা এ, আর শ্রেণীদৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, 10। তাহলে অবশ্যই ঊর্ধ্বসীমা কত হবে, a+10। তাহলে অ্যাকর্ডিং টু প্রশ্ন কি হয়, প্রশ্নানুসারে কি হবে, আমরা কি জানি যে নিম্নসীমাকে যদি ঊর্ধ্বসীমাতে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, আমরা মধ্যবিন্দু পাবো। নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা ভাগ 2 ইকুয়াল টু কি পাবো, মধ্যমা। এখানে মধ্যবিন্দু বলে দেওয়া আছে কত, 77। তাহলে এটা কত হবে, এখান থেকে 2a ইজ ইকুয়াল টু হয়ে যাবে 144, 2 দিয়ে 77কে গুণ করলে 154 মাইনাস 10 মানে 144। এখানে এ কত হবে, 72। ঠিক আছে, তাহলে এখানে চলে এলাম 2 নম্বর কোশ্চেনে। দেখো 2-এর 1 নম্বরে কি বলেছে, এখানে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। একটি বৃত্তের পরিধি ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত হবে π/2। এই কথাটি, বিবৃতিটি সত্য না মিথ্যা। তাহলে এখানে ধরে নিই ব্যাসার্ধ যদি r হয়, তাহলে বৃত্তের পরিধি কত হবে, 2πr, এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে পরিসীমা কত হবে, 4a। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, এখান থেকে 2 দিয়ে কেটে দিলে হয়ে যাবে 2a, তাহলে πr ইজ ইকুয়াল টু 2a।
তাই না? এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু 2a বাই পাই। এখন আমাকে কি বলেছে? বৃত্তের ব্যাসার্ধ ও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত। তাহলে এখানে কি লিখতে পারি? ব্যাসার্ধ অনুপাত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এটাকে কি লেখা যায় দেখো? এটা তো হলো আর মানে কত বের করে নিলাম 2a বাই পাই, আর পরের দৈর্ঘ্যটা কি আছে? এটা তো এই আছে। তাহলে দেখো দুপাশ থেকে এই যদি ভ্যানিশ করে দিই তাহলে হবে 2 বাই পাই ইজ টু 1। এটাকে কি লেখা যাবে? 2 পাই, তাই না? এটা হয়ে গেল অনুপাত, বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত। কিন্তু এখানে বলেছে পাই ইজ টু 2, তাহলে কথাটি কি ঠিক বলেছে? না, বিবৃতিটি এখানে মিথ্যা। তাহলে এখানে আমরা কি লিখবো? মিথ্যা লিখবো। 2 নম্বরে কি বলেছে দেখো, 10% ছাড় দিয়ে বিক্রি করায় একটি বইয়ের বিক্রয় মূল্য 900 টাকা হয়, বইটির ধার্য মূল্য 1000 টাকা। তাহলে এই বিবৃতিটি সত্য না মিথ্যা? আমরা কার উপরে ছাড় দেওয়া হয়? ছাড় দেওয়া হয় সবসময় ধার্য মূল্যের উপরে ছাড় দেওয়া হয়। তাহলে 1000 টাকায় কত ছাড় দিয়েছে? 1000 টাকায় ছাড় দিয়েছে 10%। 10% মানে 10/100। তাহলে কত টাকা ছাড় দিয়েছে? 100 টাকা ছাড়। তাহলে বিক্রয় মূল্য কত হলো? 100 টাকা তো ছাড় দিয়ে দিল, তাহলে আলটিমেটলি বিক্রয় মূল্য হলো 900 টাকা। এবং এখানে সেটাই বলেছে বিক্রয় মূল্য হবে 900 টাকা। তাহলে এই বিবৃতিটি সত্য। তাহলে এটা কি লিখবো আমরা? সত্য। আচ্ছা, এরপরে আসি 3 নম্বরে। 3 নম্বরে কি বলেছে? একটি ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ট্র্যাপিজিয়ামের ছবি এঁকে নিই। এই ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের কি বলেছে? তির্যক বাহু দুটির মধ্যবিন্দুর সংযোজক, সরলরেখাংশ সমান্তরাল বাহু দুটির সমান্তরাল হবে। তোমরা এটা জানোই, ট্র্যাপিজিয়ামের এই বাহু আর নিচের বাহু দুটো সমান্তরাল হয়। এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এই বাহুটি কি হবে? এই দুটো বাহু সমান্তরালই হবে। তাহলে এখানে তথ্যটি সত্যই দিয়েছে। তাহলে এটা কি লিখবো আমরা? সত্যই হয়, সত্য, তাই তো? এরপরে কি বলেছে 4 নম্বর, কোনো শ্রেণীবিন্যাসিত রাশি তথ্যের কোনো শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব বলা হয়। এটি কি ঠিক না ভুল? এটি একদমই ভুল। কারণ কোনো শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা ও মোট শ্রেণী সংখ্যার অনুপাতকে আমরা বলি আপেক্ষিক পরিসংখ্যা, আর এখানে বলেছে পরিসংখ্যা ঘনত্ব। সুতরাং এই তথ্যটি ভুল। তাহলে এটাকে কি লিখবো আমরা? মিথ্যা লিখবো। তাহলে দেখো 4টি সত্য মিথ্যা অপশন আমরা করে ফেললাম। চলে আসি 3 নম্বর অঙ্কে। কি বলেছে? সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। দেখো 1 নম্বরে বলেছে একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এবি ও এসির মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। পি কিউ এর দৈর্ঘ্য ও অ্যাঙ্গেল এপি কিউ এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমি একটি সমবাহু ত্রিভুজ এঁকে নিই। দেখো আমি মোটামুটি একটি সমবাহু ত্রিভুজ এঁকে নিলাম, যার নাম এ বি এবং সি। এবার এবি ও এসি বাহুর মধ্যবিন্দু বলে দেওয়া আছে। এই মধ্যবিন্দু পি, এর মধ্যবিন্দু বলেছে কিউ, ঠিক আছে? এবার বলেছে পি কিউ এর দৈর্ঘ্য। তাহলে পি কিউ আমাকে যুক্ত করতে হবে, পি কিউ যুক্ত করে দিলাম। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে? এখানে বিসির মানটা কি বলে দেওয়া আছে? হ্যাঁ, বলে দেওয়া আছে, কারণ একটি সমবাহু ত্রিভুজ, তাই প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে কি হবে? তাহলে এখানে এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিএ ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, তাই না? আমরা উপপাদ্য থেকে জানি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কি হয়? তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়, তাই তো? তাহলে আমরা কি জানি? আমরা জানি, এটা তোমরা লিখে নেবে, ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক
হয়, এটা আমরা জানি। সুতরাং এই নোটটা আমি লিখে দিলাম। দেখো এর ফলে আমরা কি লিখতে পারবো, দেয়ারফর PQ ইজ ইকুয়াল টু দেয়ারফর আমরা লিখতে পারবো PQ প্যারালাল টু BC। আবার কি লিখতে পারবো, PQ ইজ ইকুয়াল টু হাফ অফ BC। এখন আমরা BCর মান জেনে গেছি, তাহলে কি লিখবো, PQ ইজ ইকুয়াল টু হাফ অফ 8, মানে কত হবে, হাফ অফ 8 সেন্টিমিটার করলে কত হবে বলো, 4 সেন্টিমিটার। তাহলে আমি PQ এর দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাই তো। এবার কি বলেছে, APQ মানে APQ এই কোণটার মান বের করতে বলেছে। আমরা কেবলই পেলাম যেহেতু PQ প্যারালাল টু BC এবং PQ আর BC সমান্তরাল সরলরেখা, এটি মনে করো ছেদক, AB ছেদক। তাহলে কি হবে, এই দুটো যে কোণ দেখছো এটা কিরকম কোণ হবে, তাহলে এরা অনুরূপ কোণ হবে এবং কোণ দুটোর মান সমান হবে, তাই তো। যেহেতু এরা সমান্তরাল তাহলে এই অনুরূপ কোণ দুটোর মান সমান হবে। তাহলে কি লিখতে পারি, অ্যাঙ্গেল APQ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ABC। আচ্ছা, অ্যাঙ্গেল ABCর মান কত হবে বলো দেখি, এটা তো একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হয়, 60 ডিগ্রি। তাহলে এটির মান কত হবে, 60 ডিগ্রি। এটা কি লিখবো ব্র্যাকেটে, যেহেতু ত্রিভুজ ABC সমবাহু, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা 1 নম্বর করে ফেললাম, 2 নম্বর করব। 2 নম্বরে কি বলেছে, কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 গুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একক। তাহলে কেউ দেয়ারফর ক্ষেত্রফল কত হবে, আমরা ক্ষেত্রফলের ফর্মুলা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, √3/4 ইন্টু a স্কোয়ার বর্গ একক, তাই তো। এখন বাহুর দৈর্ঘ্য যদি আমরা 4 গুণ করে দিই, তাহলে 4 গুণ করলে হবে কত হবে, এর 4 গুণ মানে হয়ে যাবে 4a একক। তাহলে ক্ষেত্রফলটা কত হয়ে যাবে, দেয়ারফর ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু a স্কোয়ার। এর জায়গায় এখানে কত হবে, 4 এর হোল স্কোয়ার করলে হবে 16a স্কোয়ার বর্গ একক, তাই তো। এবারে দেখো দেয়ারফর ক্ষেত্রফল বৃদ্ধি, কত ক্ষেত্রফল বৃদ্ধি হলো, তাহলে √3/4 যেহেতু কমন থেকে যাবে, তাহলে কত হলো 16a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, মানে √3/4 ইন্টু 15a স্কোয়ার বর্গ একক, তাই তো। তাহলে শতকরা বৃদ্ধি আমরা কি করে বের করি, বৃদ্ধি হলো √3/4 ইন্টু 15a স্কোয়ার ডিভাইডেড বাই, এটা ক্ষেত্রফলটা কার উপরে বৃদ্ধি পেল, আগে প্রথমে কত ছিল, √3/4 ইন্টু a স্কোয়ার ইন্টু 100%। কাটাকাটি করলে কত হবে, তাহলে √3/4 কাটা চলে গেল, a স্কোয়ার কাটা চলে গেল, তাহলে 15 ইন্টু 100 করলে কত হবে, এত %। আমরা চলে এলাম 4 নম্বর অঙ্কে। কি বলেছে, নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। এখানে শ্রেণী দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে, এবং এই ছক থেকে আমাকে আয়তলেখ তৈরি করতে হবে, ঠিক আছে। তার জন্য আয়তলেখ তৈরি করার আগে আমাকে একটা ছক প্রস্তুত করে নিতে হবে। কি কি সেই ছকটি হবে, মনে করো এখানে কি কি দেওয়া আছে, শ্রেণী, তাই তো। এখান থেকে আমরা কি লিখব, আর একটা জিনিস বের করতে হবে, এখানে লিখতে হবে শ্রেণী সীমানা, শ্রেণীর সীমানা দ্বারা নির্দিষ্ট শ্রেণী।
তারপরে কি লিখবো আমরা? শ্রেণী দৈর্ঘ্য। এই ছকটি তোমাদের আগে তারপরে কি লিখবো? শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য এবং সবশেষে লিখবো আমরা পরিসংখ্যা। এইবারে প্রথমে শ্রেণী আছে কত? 1 থেকে 10। তাহলে আমি কি লিখে নিই? 1 থেকে 10। তারপরে আছে 11 থেকে 20। তারপরে আছে কত? 21 থেকে 30। 41 থেকে তারপরে আছে 31 থেকে 40। তারপরে আছে 41 থেকে 50। তারপরে আছে 51 থেকে 60। এইবারে দেখো এখানে প্রতিটি শ্রেণীর মধ্যে কিন্তু ফাঁক আছে। এখানে 1 থেকে 10, তারপরে শুরু হয়েছে 11 থেকে, তাহলে 10 আর 11-এর মাঝখানে একটা ফাঁক আছে। তাহলে এক্ষেত্রে আমরা এই শ্রেণী যেটা আছে সেটাকে আমরা শ্রেণীর সীমানা তৈরি করব। সেটা কি করে করতে হয়? আমরা জানি নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করতে হয়, আর ঊর্ধ্ব সীমার সঙ্গে 0.5 যোগ করে সেটা শ্রেণী সীমানা তৈরি হবে। তাহলে এটা কত হয়ে যাবে? তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে এটা হয়ে যাবে 0.5, এটা হয়ে যাবে 10.5। তাহলে দেখো এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে? 10, তাই তো? পরিসংখ্যা দেওয়া আছে কত? 8, লিখে ফেললাম। সিমিলারলি এক্ষেত্রেও হবে, বিয়োগ করে দিলে এটা হবে 10.5, আর এটা হয়ে যাবে 0.5 বেড়ে যাবে, তাহলে 20.5। এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য হবে 10, আর এক্ষেত্রে পরিসংখ্যা কত বলেছে? 3। নেক্সট এটা হয়ে যাবে 20.5, এটা হবে 30.5। এক্ষেত্রেও শ্রেণী সংখ্যা হবে 10। এখানে কত বলে দেওয়া আছে? 6, তাই এটা হবে পরিসংখ্যা 6। এখানে হয়ে যাবে 30.5 থেকে 40.5। এখানেও শ্রেণী দৈর্ঘ্য হবে 10, পরিসংখ্যা দেওয়া আছে কত? 12। তারপরে আছে 41 থেকে 50। এটাকে আমরা কি করে লিখব? 40.5 থেকে এটা হয়ে যাবে 50.5। শ্রেণী দৈর্ঘ্য কত? সেম, বিয়োগ করলে কত পাচ্ছি? 10ই পাচ্ছি। এক্ষেত্রে পরিসংখ্যা বলেছে 2, আর সবশেষে আছে 50.5 হয়ে যাবে 51টা, আর 60টা হয়ে যাবে 60.5। এখানেও শ্রেণী দৈর্ঘ্য 10ই হবে। এখানে পরিসংখ্যা কত আছে? 7। তাহলে প্রথমে আমরা এই ছকটি তৈরি করে নেব, এবং ছকে আমরা এরপরে এই বিন্দুগুলো প্লট করব। এই যে শ্রেণী সীমানা দ্বারা নির্দিষ্ট শ্রেণী এবং তার পরিসংখ্যা, এই দুটো জিনিস এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর প্লট করলেই আমরা আয়তলেখাটা পেয়ে যাব। ঠিক আছে? করার জন্য আমাকে ছক কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বিন্দুগুলো যে বসাবো, সেক্ষেত্রেটা ঘরকে কত ধরে নেব সেটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। আমরা কি ধরে নেব? আমরা ধরে নেব এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, এই কথাটা কিন্তু লিখতেই হবে। হ্যাঁ, একটি বাহুর দৈর্ঘ্য কত ধরবো আমরা এখানে? 1 একক ধরবো, 1 একক। কথা বোঝা গেল? এবং একইভাবে ওয়াই অক্ষের 1 একক ধরে নেব, এবং এটি ধরে নিয়েই আমরা গ্রাফটা ড্র করব। এখানে জায়গা নেই, সুতরাং আমরা চলে যাব এর পরের পেজে। ঠিক আছে? এবারে দেখো আমি একটা ছক কাগজ নিয়ে নিয়েছি। এবার আমি যে আগে ছকটা তৈরি করলাম, এই যে শ্রেণী সীমানা দ্বারা নির্দিষ্ট শ্রেণী এবং তার পরিসংখ্যাগুলো এখন আমি এই ছক কাগজে প্লট করব। এক্স অক্ষ বরাবর কি প্লট করব? এই যে শ্রেণী সীমানা যেগুলো পেলাম আমি, সেগুলো এই এক্স অক্ষ বরাবর প্লট করব, আর ওয়াই অক্ষ বরাবর কি প্লট করব? পরিসংখ্যাগুলো প্লট করব। ঠিক আছে? তাহলে এটা এক্স অক্ষ, ধরো এটা মূলবিন্দু, আর এটাকে আমি বলছি ওয়াই অক্ষ। এখানে দেখো এখানে একটা বক্ররেখা দিয়ে দিয়েছি, এটা বোঝানোর জন্য আগের অংশটুকু বাদ দিয়ে আমি শুধু 0.5 থেকে শুরু করছি। তাহলে প্রথম দেখো, প্রথম যে শ্রেণীটা ছিল 0.5 থেকে 10.5, তাহলে এই প্রথমে এইটুকু পেয়ে গেলাম আমি শ্রেণী সীমানা। পরের ক্ষেত্রে কি আছে? 10.5 থেকে কত আছে? 20.5। তাহলে এখানে আমি লিখব 20.5।
ঠিক তেমনি করে পরেরটা হবে হচ্ছে 30.5, তারপরের অংশ হবে এটা হচ্ছে 40.5, তার পরেরটা আসছে কত 50.5, এবং এইটা কত আসবে, এটা হবে হচ্ছে আমার 60.5। তাহলে আমি এখন আয়তলেখগুলো অঙ্কন করব। প্রথমে দেখো 0.5 থেকে 10.5 অবধি পরিসংখ্যা কত 8, তাহলে তোমাকে এখানে কাউন্ট করতে হবে। দেখো 5 অবধি আমি করে রেখেছি, তাহলে 5, 6, 7, 8, মোটামুটি এই সব জায়গায় 8 হবে। তাহলে এইটুকু আমি স্কেল দিয়ে জুড়ে দেব, দেওয়ার পরে এইটুকু তুমি স্কেল দিয়ে জুড়ে দেবে, ঠিক আছে। এরপরে কত আছে দেখো, পরের 10.5 থেকে 20.5, 10.5 থেকে 20.5 এর জন্য পরিসংখ্যা কত হচ্ছে 3, তাহলে 1, 2, 3 এই মোটামুটি এইসব জায়গায় হবে। তোমরা গ্রাফ পেপার যখন করবে খুব সুন্দর করে দেখে গুনে করে নেবে। এরপরে কত আছে 20.5 থেকে 30.5, 20.5 থেকে 30.5, এখানে পরিসংখ্যা কত, পরিসংখ্যা আছে 6, জাস্ট 5-এর ওপরের বিন্দুটা হবে হচ্ছে আমার 6, তাহলে এটাকে বাড়িয়ে দাও, 6। এরপরে কত আছে 30.5 থেকে 40.5 কত, এখানে বলেছে পরিসংখ্যা 12, তাহলে এই এখানে 10, 12 আমি আগে ড্র করেই নিয়েছি, তাহলে এত দূর অবধি যাবে 10, তারপরে 12, তাহলে এই বরাবর আমাকে স্কেল দিয়ে লাইনটা তুমি টেনে নেবে, হয়ে গেল। এরপরে আসছে কত 40.5 থেকে 50.5 এর পরিসংখ্যা কত 2, 1, 2, ঠিক আছে। এবং শেষের পরিসংখ্যা কত 50.5 থেকে 60.5 এর পরিসংখ্যা হচ্ছে 7, তাহলে 7 আমাকে যেতে হবে 5-এর উপরে 5, 6, 7 এসব জায়গায় আমার হয়ে যাবে 7। তাহলে দেখো এবার আমরা কি পেয়ে গেলাম, এটা যদি তুমি একটু সেট করে দাও তাহলেই কিন্তু আমি আয়তলেখটি পেয়ে গেলাম, নির্ণয় আয়তলেখটি আমি পেয়ে গেলাম। চলে এলাম সবশেষ কোশ্চেন, মানে 5 নম্বর কোশ্চেনে। এখানে আমাদের একটা উপপাদ্য প্রমাণ করতে হবে। কি বলা আছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখাংশ যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এর মান কিন্তু 4 দেওয়া আছে। তাহলে আমরা এখানে একটা ছবি ড্র করে নেব, একটা ত্রিভুজ এঁকে নিলাম, এবিসি একটা আমরা মনে করো একটা ত্রিভুজ এঁকে নিলাম এ বি সি, ঠিক আছে। এবার বলেছে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ আর সামান্তরিক, তাহলে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। তোমরা বাড়িতে স্কেল দিয়ে করবে, দেখবে ছবিটা সুন্দর হবে। এর নাম দিলাম ডি, এটা হচ্ছে ই। তাহলে এই ছবির মধ্যে কি এবিসি ত্রিভুজ ও সামান্তরিক এবি ডির একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি ও ইডি বা ডি এর মধ্যে অবস্থিত, একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। আমাদের কি প্রমাণ করতে হবে, এরা একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হওয়ার জন্য এই ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে, সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, তাই না। তাহলে এখানে কি কি দেওয়া আছে, দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি ও সামান্তরিক এ এটা আমাদের গিভেন, এটা দেওয়া আছে। তাহলে কি প্রমাণ করতে হবে, এখানে প্রমাণ করতে হবে, এটা তোমাদের লিখতে হবে কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে এবিসিটা কি হবে, ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এ বি ডি ই। এটুকুটা যদি করতে পারো তাহলে তোমরা ছবির জন্য 1 নম্বর পাবে, আর অঙ্কন অবধি যদি করো তাহলে 2 নম্বর পেয়ে যাবে। এখানে একটা অঙ্কন করতে হবে, কি অঙ্কন করব, আমরা অঙ্কন করব এরকম যে এই বিন্দু দিয়ে বিসি বাহুর একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করব, যা বর্ধিত ডি কে এ বিন্দুতে ছেদ করবে। কি করব,
এই বিন্দুতে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা বর্ধিত ডি কে বাড়িয়ে যদি দিই তাহলে এই বিন্দুতে কোন বিন্দু, এটা ধরি এই বিন্দুতে ছেদ করে। তাহলে তোমরা লিখে নেবে কি লিখবে, এই বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, যা বর্ধিত ডি কে এই বিন্দুতে ছেদ করে। এই অঙ্কনটুকু তোমরা লিখে নেবে। এটুকু করতে পারলেই তোমরা 2 নম্বর পেয়ে যাবে। এরপরে আসছে প্রমাণ। আচ্ছা, প্রমাণটা ভালো করে বুঝবে। দেখো এখানে ABCF চতুর্ভুজের এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান্তরাল, তাই তো? কারণ এটা আগে থেকেই দেওয়া ছিল ABর সঙ্গে DE সমান্তরাল, DEটাকে বর্ধিত করা হয়েছে। তাহলে কি হচ্ছে, এই পুরো বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, তাহলে ABর সঙ্গে আমি লিখতেই পারি FC সমান্তরাল। তা আমি লিখে নিলাম ABCF চতুর্ভুজের AB সমান্তরাল CF, এটা প্রদত্ত, এটা আগে থেকে দেওয়া ছিল। এরপরে আমরা কি লিখলাম, যে AB প্যারালাল টু BC। কারণ কি, আমরা অঙ্কন করলাম একটু আগেই যে এই বিন্দুতে BC এর সমান্তরাল সরলরেখা, তাহলে এই যে AF প্যারালাল টু BC, এটা আমরা লিখে নিলাম। তাহলে ABCF আমি এমন একটা চতুর্ভুজ পেলাম যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে ABCFকে আমরা কি বলবো, একটি সামান্তরিক। ঠিক আছে, এবার দেখো সামান্তরিক ABDE আর ABCF এরা দুজন সামান্তরিকে একই ভূমি AB ও একই সমান্তরাল যুগল ABDEF এর মধ্যে অবস্থিত। তাহলে তোমরা জানো দুটো সামান্তরিক যদি একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে তাদের কি সমান হয়, তাদের ক্ষেত্রফল সমান হয়। তাহলে আমরা সে কথাটাই লিখে নিলাম, ABD এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ABCF সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, এরপরে দেখো এই যে সামান্তরিক ABCF, এই সামান্তরিকের দেখো এসিটা কর্ণ। আমরা জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিককে সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ABC ইজ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক ABCF। আমরা এটাই লিখলাম। আবার দেখো ABCF এর ক্ষেত্রফল কার সঙ্গে সমান, ABCF সামান্তরিকের ক্ষেত্রফল ABDEর সঙ্গে সমান। তাহলে ABCF এর জায়গায় আমরা কি লিখলাম, হাফ অফ সামান্তরিক ABDE। আমরা তো এটাই প্রমাণ করতে চেয়েছিলাম, তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে আজ এখানেই শেষ হচ্ছে। আমি তোমাদের পুরো কোশ্চেন পেপারটা সলভ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। যদি আমার টিচিং ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বাটন প্রেস করবে এবং পারলে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এর পরবর্তীতে যদি কখনো এই নতুন ভিডিও পোস্ট করি তুমি সবার আগে সেই ভিডিওটা পাবে। সুতরাং এর জন্য বেল বাটনটি প্রেস করে রেখো। আজ তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।